নমস্কার। অত্যন্ত দুঃখিত আজকে, কারণ 8:30 থেকে লাইভটা শুরু করার কথা ছিল। তো আমারই কিছু কারণের জন্য লাইভটা শুরু হতে প্রায় 34 মিনিট লেট হলো। এখন 9:04 বাজে। আবারও ক্ষমা চাইছি, অত্যন্ত দুঃখিত। এটা আমার অভ্যাস নয়, বা আমাকে আমার গুরু ভগবান শেখাননি যে দেরি করে কোনো অন্তত আধ্যাত্মিক কিছু অনুষ্ঠান শুরু করা। কিন্তু অত্যন্ত অনিচ্ছাবশত কারণেই আজকে দেরি করতে হলো আর কি। কারণ বাইরে গেছিলাম, এবার কোভিডের কারণে এসে স্নান না করে সম্ভব হয় না, সেই কারণে। তো যারা দেখছেন একটু যদি আমাকে জানান যে আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে খুব ভালো হয়, আমি আর একটু বুঝতে সুবিধা হয়। তো সুদেশনা, মৈনাক, কেউ একজন একটু যদি আমাকে জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তাহলে তাহলে আমি খুব ধন্য হবো আর কি। সুদেশনা, অনেকদিন বাদে আলোচনা, শুনতে পারবো। আচ্ছা, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সুদেশনা। আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে যে স্বামীজি ঠাকুরকে কিভাবে দেখতেন। মানে ঠাকুরের থ্যাংক ইউ মৈনাক। ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ। সেই স্বামীজি তার গুরুকে কিভাবে দেখতো, মানে একদিকে তো চূড়ান্ত আধ্যাত্মিকতার কথা আজকে আলোচনা হবে, আর একদিকে একটা চূড়ান্ত প্রেমের কাহিনী আলোচনা হবে। কারণ গুরু শিষ্যের মধ্যে সম্পর্কটা যা, সেটা কেবলমাত্র প্রেমই থাকে। এবার ঘটনা হচ্ছে, স্বামী বিবেকানন্দ, তিনি তো খুব বিশাল একজন হয়ে গেছিলেন। হঠাৎ করে ধরুন অনেক মানুষ একসাথে পথ চলছে, তার মধ্যে হঠাৎ একজন ভীষণ এগিয়ে গেল, মানে সে হয়তো বিশাল পড়াশোনা করে একদম পুরো বিদেশ টিদেশ চলে গেল, গিয়ে বিশাল নামধাম করে ফেললো, অস্কার টস্কার পেয়ে ফেললো। এবার তার ফলে কি হয়, সে তো বড় হয়ে গেল, এবার তার দলেরও তো আরো কিছু মানুষ ছিল যারাও হয়তো ভিতরে ভিতরে বিশাল, তাদেরও হয়তো মানে ওই মেটেরিয়ালই রয়েছে, কিন্তু তারা হয়তো অতটা ফোকাস পাননি, বা যতটা বড় হওয়ার কথা ছিল তারা হতে পারেননি। তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন, ভালোবাসাটা কখনো যায় না। নিজের বন্ধুদের মধ্যে আমরা যতই ঝগড়া করি না কেন, যতই রাগ হোক না কেন আমাদের, আমরা যতই একে অপরকে গালাগালি দিই না কেন, আমাদের কোথাও গিয়ে একটা বন্ধুদের মধ্যে একটা ইমোশন কাজ করে, সেটা তো থাকেই। কিন্তু যে বড় হয়ে যায় না, স্বভাববশতই একটা কি বলবো, একটা প্রেমের বাঁধন থাকে। তো স্বামী বিবেকানন্দ যখন প্রচন্ড বড় হয়ে গেলেন, তাকে কিন্তু ভীষণ কুৎসা এবং অপমান সহ্য করতে হয়েছিল, বাইরের লোকদের থেকে তো বটেই, এবং গুরু ভাইদের কাছ থেকেও এই প্রশ্ন তাকে শুনতে হয়েছিল। এবং প্রশ্নটি কোনো অমূলক নয়, এটা একদম আদৌ, মানে প্রথমেই বলে নিচ্ছি, প্রশ্নটি একদমই অমূলক নয়। এই স্বামী শিষ্য সংবাদেরই কিছু অধ্যায় আগে তার এক গুরু ভাই তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি ঠাকুরকে তো কই ওদেশে গিয়ে একবারও সবার মধ্যে অবতার বলে বললে না। স্বাভাবিকভাবেই এটা হওয়া উচিত যে মানে এই যে ঠাকুরকে তো স্বামীজি তেমনই অবতার বলেই বুঝেছিলেন, কিন্তু তিনি কেন গিয়ে বললেন না সবার মাঝখানে দাঁড়িয়ে, যেখানে স্বামীজি এত বড় একটা ফিল্ড তৈরি করলেন, যেখানে আমেরিকা ভেসে যাচ্ছে শুধু স্বামীজির কথা চারদিকে পেপারে টেপারে চারদিকে ছড়িয়ে প্রতিষ্ঠিত। তো স্বামীজি উত্তর দিলেন না, আমি বলিনি। তার কারণ যে তার কথা যদি ওরকম ভাবে বলতাম, কেউ মানতো না ঠাকুরকে। তাই তাদের বেদ বেদান্ত বলেছি, যারা তত্ত্ব জিজ্ঞাসু হয়ে আমার কাছে এসেছিল তাদেরকে আমি ঠাকুরের কথা বলেছি। তো আমরা দেখতে পাচ্ছি স্বামীজিকে নিয়ে নিজের গুরু ভাইদের মধ্যেই একটা প্রশ্ন ছিল যে সে ঠাকুরের কথা ভাবে বললো না। আর তাছাড়া ঠাকুর বলেছিলেন কামিনী কাঞ্চন ত্যাগ। যদিও আমি নিজে মেয়ে, আমার কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে হ্যাঁ ব্যাপার রয়েছে যে কামিনী মানে মেয়ে এবং পয়সা, এই দুটো ত্যাগের কথা। সেখানে স্বামীজির আশেপাশে প্রচুর বিদেশি শিষ্যরা ঘুরতেন, কাছাকাছি থাকতেন। তো এটাও যে খুব বেশি তার গুরু ভাইরা পছন্দ করতেন তা নয়। এবার কেউ স্বামীজি আর ঠাকুরের সম্পর্কে ভাবতো যে স্বামীজি নিজেই নিজেকে গ্লোরিফাই করছেন, ঠাকুরকে তো কোথায়, তার গুরুকে কোথায় বোঝাচ্ছেন। আবার কেউ ভাবতো যে স্বামীজি এত বড় কাজ করছেন, তাহলে এনার গুরুই না কিরকম, কত বড় গুরু হলে এরকম কাজ করা যায়। যেমন আমার গুরুদেব ভগবান ভেবেছিলেন। ভগবান জীবনের একটা খুব খারাপ সময়
প্রায় ভেবেছিলেন, সেটা একটা অন্য গল্প, যে জীবনের খুব খারাপ একটা সময় ভগবানের হাতে স্বামীজির একটা কবিতা এসে পড়ে। কবিতাটির নাম ছিল অকালে ফোটা একটি ফুলের প্রতি, টু অ্যান আর্লি ভায়োলেট। তো সেখানে ছিল, তুষার কঠিন মাটি নয় হোক না তোমার শয্যা, আবরণ তব শীতার্ত ঝঞ্ঝার, জীবনের পথে নাই বা জুটিলে বন্ধু জনার হর্ষ। এই কবিতাটা ছিল। এবং প্রথম দিকে এই দুঃখের কথাগুলো বলে পরে শেষের প্যারাগ্রাফটায় স্বামীজি বলেছিলেন, তবু প্রশান্ত বিকশিত থাকো পবিত্র মধুময়, চির অবিচল আপনার করুণায়। এবং ভগবান দেখেছিলেন যে প্রথম দিকের যে কথা, তুষার কুটিন মাটি না হয় হোক না তোমার শয্যা, আবরণ তব শীতার্ত ঝঞ্ঝার, মানে সমাজ থেকে চারদিক থেকে ধাক্কা, সেটা ভগবানের জীবনে হয়েছিল এবং যেটার জন্য প্রচন্ড বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ওই সময়টা। তখনও ভগবান আধ্যাত্মিক পথে আসেননি। এবং শেষে যখন দেখছেন স্বামীজি লিখছেন, তবু প্রশান্ত বিকশিত থাকো পবিত্র মধুময়, বলছে তবু প্রশান্ত বিকশিত থাকো পবিত্র মধুময়, চির অবিচল আপনার করুণায়, বলছে কোনো কিছু যেন তোমার করুণাকে না এফেক্ট করে, তুমি অবিচল থাকো। তখন ভগবান খুঁজতে বেরিয়েছিলেন যে এই সন্ন্যাসী কে, যে যার মানে যে এরকম কবিতা লেখে তার গুরু কেমন, তার গুরু কি সাংঘাতিক। তখন ভগবান খুঁজতে গিয়ে ঠাকুরের বিষয়ে জানতে পারেন। তো যার মন যেরকম সে সেভাবেই ভেবেছে যে স্বামীজি এইভাবে হয়তো ঠাকুরকে ভালোবাসেন। কিন্তু স্বামী বিবেকানন্দ নিজে কি বলছেন, স্বামীজি বিশ্ববিজয়ী স্বামীজি এবং ঠাকুরের নরেন বা লোরেন, সে কি ভাবছে ঠাকুরকে নিয়ে, তার প্রাণের ঠাকুরকে নিয়ে, যার জন্য তার নাম হয়ে গেছিল ছেলে ধরা। আমি জানি না আপনারা এই গল্পটা সবাই জানেন কিনা। যখন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর অসুস্থ, আস্তে আস্তে তো তখন আসলে রামকৃষ্ণ মিশন সংঘ গঠনটাই হচ্ছিল, কারণ ঠাকুর অসুস্থ, তো সব ছেলেরা ঠাকুরকে ঘিরে বসে মানে ঠাকুরের সেবা শুশ্রূষাই করছিল, কিন্তু একসাথে একটা সংঘবদ্ধ ব্যাপারও গড়ে উঠছিল। তো তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বামীজির উপর দায়িত্ব দিয়েছিলেন যে এই ছেলেগুলোকে দেখিস, এরা যেন ঘরে ফিরে না যায়। কেন বলেছিলেন, স্বামীজিকে কেন বলেছিলেন? কারণ স্বামীজির ভালোবাসার প্রতি ঠাকুরের বিশ্বাস ছিল। স্বামীজি কিভাবে ভালোবাসতেন ঠাকুরকে, ঠাকুরের যখন গলায় ক্যান্সার ধরা পড়লো, গলা থেকে পুজ রক্ত বেরোচ্ছে, তখন সবাই যদি ভাবে যে এটা ছোঁয়াচে, ভেবে যেন ঠাকুরকে দূরে না সরিয়ে দেয়, সেই জন্য ঠাকুর তো গলা গলা জিনিস খেতেন, ওই সলিড কিছু খেতে পারতেন না, গলায় ক্যান্সার। তো গলা জিনিস খেতে গেলে স্বাভাবিকভাবেই গলা থেকে রক্ত বেরোতো, সেই রক্তটা খাবারে মিশে গেছিল পথ্যতে। তো স্বামীজি সবার সামনে ওই পথ্য নিজে চুমুক দিয়ে খান, বলছে দেখো এটা ছোঁয়াচে নয়। এবং স্বামীজির এই লেভেলের ভক্তি দেখে সবাই তখন এগিয়ে আসে যে না, ঠাকুরের যা হয়েছে ছোঁয়াচে তো নয়। এবং এটা ভেবে দেখুন, স্বামীজিকে এই যে স্টেপটা নিতে হয়েছিল, আমার বলতে ভীষণ খারাপ লাগছে কারণ প্রত্যেকেই মহাপুরুষ, কিন্তু যেটা সত্য তা তো সত্য, অ্যানালিসিস করলে সত্যটাই তো আসে। তো সেই জায়গায় মিথ্যা বলতে পারবো না। স্বামীজিকে এই স্টেপটা নিতে হয়েছিল, ঠাকুরের রক্ত দেওয়া পথ্য নিজেকে খেতে হয়েছিল প্রমাণ করতে যে না, ঠাকুরের রোগ কোনো ছোঁয়াচে নয়, তোমরা সবাই সেবাতে এগিয়ে আসো। তার মানে নিশ্চয়ই সেখানে কোনো সেবা, ল্যাক অফ সেবা দেখা গেছিল, কিছু একটা খামতি দেখা গেছিল, যেটার ফলে বোঝা যাচ্ছিল যে যেন তারা মনে করছেন যে ঠাকুরের এটা ছোঁয়াচে এবং ঠাকুরের কাছে থাকলে তাদেরও হতে পারে। কিন্তু এখানেই স্বামী বিবেকানন্দ, এই জন্যই ঠাকুর স্বামী বিবেকানন্দকে বলে গেছিল যে নরেন ছেলেগুলোকে দেখিস। এবং ঠাকুর যখন মারা গেলেন, তো অনেকেই ঘরে ঢুকে গেল, স্বাভাবিক। এটা এটা যারা খুব কাছাকাছি গুরু সঙ্গ করেছে এবং যারা অনেকেই মনে করে থাকেন যে আমি সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাব, তারা বেশিরভাগ হয়তো, জানি না, যারা লাইভ শুনছেন তাদের মধ্যে হয়তো একজনও নেই, কিন্তু যাদের এই মনোভাব, এইগুলো তো ভবিষ্যতেও থেকে যাবে, কেউ যদি কখনো পরে শোনেন, যাদের এই মনোভাব যে গুরুকে সামনে রেখেই তো মানুষ সব ছেড়ে বেরিয়ে যেতে চায়, ব্রহ্মকে তো আর সামনে রেখে বেরোতে চায় না, মানে ব্রহ্মকে সামনে রেখে বেরোতে চায় না ইন দ্য সেন্স ব্রহ্মই বিষয় থাকে, কিন্তু আসল থাকে গুরু। গুরুকে দেখেই মানুষ ইন্সপায়ার্ড হয়ে বেরিয়ে যায়, কিন্তু গুরু যখন দেহত্যাগ করে তখন আবার সব ইন্সপিরেশন কেমন যেন গুটিয়ে যায়, আবার ঘরে ঢুকে যায় সব। ঠাকুর এত প্র্যাকটিক্যাল ছিলেন, স্বামীজিকে বলে রেখেছিলেন। তো ঠাকুর মারা যাওয়ার পর স্বামীজি কিন্তু ঘরে ফিরে যাননি। কোন পরিস্থিতিতে লোকটা ঘরে ফিরে গেল না? যখন তার বাবা নেই, পরিবারের বড় ছেলে, তার নিচে ছোট ছোট ভাই বোন, পরিবারে কেউ খেতে পাচ্ছে না, কি ইম্পর্টেন্ট অবস্থা পরিবারের,
তার তখন কি উচিত ছিল? চুলোয় যাগ্গে ঠাকুর, আমি আগে একটু মানে পয়সা পাতি রোজগার করে একটু তাদের মুখে খাবার দিই। এটাই তো স্বামীজির করা উচিত ছিল, সাধারণ মানুষের করা উচিত। নইলে আমরা কি বলবো, একটা নিষ্ঠুর লোক, পরিবারের প্রতি কর্তব্য পালন করলো না। কিন্তু স্বামীজি কি ভাবলেন তখন, যে আমি যদি না বেরোই ঠাকুরকে মানুষকে চিনতে পারবে না। স্বামীজি ভাবছেন যে, সে ভাবছে না আমার ছোট ভাইগুলোর মুখে দেওয়ার, অন্ন দেওয়ার কেউ নেই। স্বামীজি বলছেন যে আমার মায়ের মুখে অন্ন দেওয়ার কেউ নেই ঠিকই, কিন্তু আমি যদি না বেরোই অনেক মায়ের মুখের অন্ন বন্ধ হয়ে যাবে। ঠিকই ভেবেছিলেন। আজকে রামকৃষ্ণ মিশন কত কত লোককে খাওয়ায়, কত কি করে। স্বামীজি মনে মনে চিন্তা করছেন, আমি কেঁপে যাই স্বামীজির তখন এই মনের অবস্থাটার কথা ভাবলে। সদ্য বাবা মারা গেছে, এতগুলো ছোট ভাই বোন, একমাত্র পরিবারের যিনি, সে বলছে আমি বেরিয়ে যাব। সে চিন্তা করছে এটা ভেবে যে আমি না বেরোলে আমার ঠাকুরকে কে চিনবে, আমার রামকৃষ্ণকে কে চিনবে। কারণ ঠাকুরকে চেনানোর জন্য বিবেকানন্দই নির্দেশিত ছিলেন। এবং বিবেকানন্দ যদি সত্যি বলছি ঘরে ঢুকে যেত, কে চিনতে যেত ঠাকুর অবতার কিনা? বলতো ওই গাছতলায় বসে থাকে মৃগী রোগ টোক ছিল। ঠাকুরকে কিন্তু আজ আমরা অবতার বলতে পারি। অবতার তিনি ছিলেনই, কিন্তু বলতে পারি কিন্তু ওই লোডেনের জন্য, লোডেনের এক হুঙ্কারে আমরা তাকে অবতার বলে ডাকি। আবার সে কিন্তু ডাইরেক্টলি কোথাও ভাবে বলেনি যে ওপেনলি যে তিনি অবতার, কারণ সে ঠাকুরকে শ্রদ্ধা করতো। তার মনে হয়েছিল যে আমি যদি বিদেশে গিয়ে বলি যে ঠাকুর অবতার, বলবে আর এমন কি, আমাদের তো যীশু খ্রিস্টই রয়েছে। সে ঠাকুরকে কিভাবে ভালোবাসতো। তার মধ্যে এই গোঁড়ামি ছিল না যে আমি ঠাকুরকে একদম প্রতিষ্ঠা করেই ছাড়বো অবতার। বলছে না, সে বলছে আমি অদ্বৈত বেদান্ত বলছি, মানুষকে আমি অদ্বৈত বেদান্তের কথা শুনছি, অবতার জানার দরকার নেই। সে ঠাকুরকে আগে মানুষ মহাপুরুষ বলেই জানলো। বরং স্বামীজি বলতেন যে আর ওরে আগে আমায় জান, তারপর ঠাকুরকে জানতে যাবি। স্বামীজি এমন ছিলেন, শুনলে মনে হবে খুব অহংকারী, কিন্তু কথাটা ভীষণ ঠিক। কারণ স্বামী বিবেকানন্দ অদ্বৈত বেদান্ত বলছেন, যেটা বোঝা সহজ। আবারও বলছি, অদ্বৈত বেদান্ত বোঝা সহজ, কিন্তু অবতার তত্ত্ব, ঠাকুরের তত্ত্ব, ঠাকুর কে ছিলেন, সেটা বোঝা বড় বড় কঠিন ব্যাপার। সেটা অবতার তত্ত্ব মানে সেটা তার ব্যাপার, যদি তিনি কৃপা করে বোঝান তাহলে তাই হবে। তো এ তো গেল বিভিন্ন জন কি ভাবতো, স্বামীজি ঠাকুরকে কি ভাবতেন। এবার আজকে আমরা স্বামী শিষ্য সংবাদের যে জায়গাটা থেকে শুরু করব, সেটা হচ্ছেন যে স্বামীজি নিজের মুখে শিষ্যকে বলেছেন যে তিনি ঠাকুরকে কিভাবে দেখতেন, তিনি ঠাকুরকে কিভাবে ভাবতেন। আমাদের বসার ঘরের আমরা বসার ঘরে মানুষকে বসাই, শোয়ার ঘরে এনেও কিছু কিছু মানুষকে বসাই, অনেকে আলমারি খুলে জামা কাপড়ও দেখাই, কিন্তু একদম লকার খুলে হিরে গয়না খুব একটা কাউকে দেখাই না, খুব কাছের মানুষকে দেখাই। স্বামীজির দেখা যাচ্ছে এই কয়েকদিনেই শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বেশ কাছের মানুষ হয়ে পড়েছেন। নইলে স্বামীজির মতন রাশভারী লোক, তার ভিতরের কথা, তার মানে একজন ব্রহ্ম বিজ্ঞানী শিষ্য তার অবতার গুরু সম্পর্কে কি বলছেন সেটা কখনো ব্যাখ্যা করেন না। তো আজকে শুরু করছি যে স্বামীজির নিজের কথাতেই, যে কি বলতেন স্বামীজি তার ঠাকুর সম্পর্কে। সপ্তম বললি, বেশ অনেকদিনই হয়ে গেল শিষ্য স্বামীজির কাছে এসেছে, তারপর দীক্ষা নেওয়াও হয়ে গেছে। সপ্তম বললি স্থান কলিকাতা, বর্ষ 1897। স্বামীজি কয়েকদিন হইতে বাগবাজারে বলরাম বাবুর বাটিতে অবস্থান করিতেছেন। পরমহংস দেবের গৃহী ভক্তদিগকে তিনি আজ মিলিত হইতে আহ্বান করিয়া বৈকাল 3টার পর ঠাকুরের বহু ভক্ত ওই বাড়িতে জড়ো হইয়াছেন। স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, বলরাম বাবুর বাড়িতে আজকে আসলে এই ঘটনার সাথে রামকৃষ্ণ মিশন তৈরিরও দিন বটে। স্বামীজি বলরাম বাবুর বাড়িতে ওই সভাটাকে ডেকেছিলেন। এই রামকৃষ্ণ মিশন আজকে এত কিছু আমরা দেখি, তখন এই বলরাম বাবুর বাড়ি যারা গেছেন দেখেছেন, ছোট্ট, এমন বিশাল কিছু বড় নয়, বড় বিশাল এমন কিছু নয়, সেইখানে কয়েকটা লোক বসে আলোচনা শুরু করছে যে একটা সমিতি গঠন করতে হবে, এবং স্বামীজি সেই মিটিংটা ডেকেছেন নিজে। বিকেল 3টের পর ঠাকুরের বহু ভক্ত এই বাড়িতে জড়ো হয়েছেন। স্বামী যোগানন্দ তথায় উপস্থিত আছেন। স্বামীজির উদ্দেশ্য একটি সমিতি গঠিত করা। সকলে উপবেশন করিলে পর স্বামীজি বলিতে লাগিলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কার্য হতে পারে না। তবে আমাদের মতন দেশে প্রথমতে সাধারণতন্ত্রের সংঘ তৈরি করা
বা সাধারণের সম্মতি নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলে মনে হয় না। ওসব দেশের পাশ্চাত্যের নরনারী সমধিক শিক্ষিত, আমাদের মতন দেশ পরায়ণ নয়। তারা গুণের সম্মান করতে শিখেছে। এই দেখুন না কেন, আমি একজন নগণ্য লোক, আমাকে ওদেশে কত আদর যত্ন করেছে। এদেশের শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, তখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে, তখন সাধারণ তন্ত্রমতে সংঘের কার্য চালাতে পারবে। সেজন্য সংঘের একজন ডাইরেক্টর বা প্রধান পরিচালক থাকা চাই, সকলকে তার আদেশ মেনে চলতে হবে, তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। স্বামীজি ভীষণ প্র্যাকটিক্যাল ছিলেন, ভীষণ প্র্যাকটিক্যাল। শুধু আধ্যাত্মিকতা করছে বলে সব ছেড়ে দিয়ে দুই হাত তুলে বসে থাকবো নয়। স্বামীজি এখানে সংঘের বিষয়ে কি বলছেন, বলছেন যে নানা দেশ ঘুরে আমি বুঝতে পেরেছি সংঘ ছাড়া বড় কাজ করা সম্ভব নয়। সাপোজ ধরুন একটা, আমার কাছে বিভিন্ন খাবার আছে এবং আমার কাছে ছোট ছোট বাটি চামচ সব আছে, আমি নানা রকম খাবার বাটি চামচ টামচে সব তুলে রাখলাম, কিন্তু যতক্ষণ না ওই খাবারের টোটাল প্লেটটা এনে আমি একটা টেবিলে রাখছি, ততক্ষণ কিন্তু কেউ একজন বসে শান্তি করে খেতে পারবে না। আমি এই প্লেট, এখানে একটু ভাত, ওখানে একটু পোলাও, ওখানে একটু এই সবজি, ওখানে একটু সেই সবজি, এরকম ভাবে যদি সাজাই, তাহলে কিন্তু একটা মানুষ শান্তি করে খেতে পারে না। তাকে একবার এখানে খেতে হবে, আর একবার ওখানে খেতে হবে, আর একবার ওখানে খেতে হবে। এটা হচ্ছে স্ক্যাটার, এটা ছড়িয়ে থাকা। কিন্তু যখনই আমি সেগুলোকে নিয়ে একটা প্লেটে সাজাচ্ছি, একটা টেবিলে দিচ্ছি, তখন কিন্তু একটা মানুষ বসে গুছিয়ে আরাম করে খেতে পারে। এই যে টেবিলে সবকিছু দেওয়া, সবই ছিল কিন্তু জাস্ট একসাথে আনা, এর নামই সংঘ। বলছে এটাই সংঘবদ্ধ, যাতে একটা মানুষ আরাম করে খেতে পারে, মানে যাতে একটা মানুষ সঠিকভাবে ঈশ্বর তত্ত্বের কথা জানতে পারে। বলছে তার জন্য সংঘ ছাড়া বড় কাজ সম্ভব নয়। বলছে তাছাড়া হতে পারে, স্বামীজি বলছেন যে ছোট 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 ভাবে হতে পারে, কিন্তু যদি একটা সঙ্গ না থাকে, একটা কাজের ওয়ে অফ ডাইরেকশন না থাকে, কখনো বড় কাজ হতে পারে না। কিন্তু স্বামীজি আবার বলছেন যে ওই দেশ মানে পাশ্চাত্যের কথা, ওখানকার ছেলে মেয়েরা ওরা অনেক বেশি উদার, অন্য কারোর গুণ দেখলে তাকে আরো আপলিফট করে। কিন্তু বলছে এখানে ওরম ভাবে হবে না যে সবার মত নিয়ে কাজ করব। এবং ডেমোক্রেটিক কান্ট্রির ভীষণ সমস্যা একটা, এটাও ভীষণ ভালো এবং ভীষণ একটা সমস্যাও, যে সবার প্রচুর মত, মানে যে মতের ছড়াছড়ি আর কি। এবার সেই এত মতের ছড়াছড়িতে আসল কাজটাই হয় না। তো স্বামীজি এখানে একদম শুরুতেই বলছেন যে না, এখন সবার মত লয়ে কার্য করা যাবে না। বলছে এখন একজন প্রেসিডেন্ট থাকবে, একজন ডাইরেক্টিভ থাকবে, যার আদেশ সবাইকে মানতে হবে। বলছে তারপর যখন কালে সবার উন্নতি হবে, তখন সবার মত লয়ে কার্য করা যাবে। আমি আবার পড়ছি জায়গাটা। বলছে এদেশে শিক্ষা বিস্তারে যখন ইতর সাধারণ লোক সমধিক সহৃদয় হবে, বলছে যে এখানকার ইতর সাধারণ লোক যখন সমধিক সহৃদয়, মানে আরো তাদের হৃদয় বড় হবে, তখন মত ফতের সংকীর্ণ গণ্ডির বাইরে চিন্তা প্রসারিত করতে শিখবে। তখন এই মত সেই মত এইসব ছোট ছোট চিন্তা, আমার মত শ্রেষ্ঠ তোমার মত ফালতু, তো সে বলবে না কেন ফালতু, কেন আমার মতো এক কথা বলছে, আমার মতকে আমি আমার মতন বুঝেছি, তোমার মত ফালতু। বলছে এই ঝগড়া টগড়ার বাইরে যখন উঠতে শিখবে মানুষ, তখন সাধারণ তন্ত্র মতে সঙ্গের কার্য চালাতে পারবে। স্বামীজি কিন্তু ডেমোক্রেশনকে একদম ফেলে দিচ্ছেন না। বলছে কখন পারবে না, যখন সে তার যোগ্য হবে, যখন তার হৃদয়ে মন চিন্তা দেশকালের গণ্ডি ভুলে যাবে, সংকীর্ণ মতের উপর উঠবে, তখন সে পারবে সেইভাবে চালাতে। তো বলছে তার আগে অবধি কিন্তু একজন কাউকে থাকতে হবে, সেই জন্য সংঘের একজন ডাইরেক্টর থাকতে হবে, সকলকে তার আদেশ মেনে চলতে হবে, তারপর কালে সকলের মত লয়ে কার্য করা হবে। সকলের মত লয়ে কার্য করার জন্য কিন্তু সকলকে একটা স্ট্যান্ডার্ডে উঠতে হয়। সবসময় স্ট্যান্ডার্ডে না উঠে সকলের মত নিয়ে কার্য করতে গেলে আসলে কাজ হয় না, আসলে চেঁচামেচি হয়। স্বামীজি বলছেন আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহবাসনের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন। স্বামীজি কি সুন্দর! স্বামীজি যদি আমরা পত্রাবলী দেখি বা একটু ঘেটে দেখি, বেলুর মঠের জমিটা অব্দি স্বামীজির টাকায় কেনা, বেলুর মঠের প্রত্যেকটা বাসন স্বামীজির টাকায় কেনা, বসার পিড়িখানা অব্দি স্বামীজির টাকায় কেনা ছিল। তাছাড়া স্বামীজি সব কিন্তু জোগাড় করেছিলেন, কিন্তু স্বামীজি কখনো বলেননি না আমি প্রেসিডেন্ট হব।
বলেননি, বলছে না ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট হবে। এখানেই স্বামীজির মহত্ব, সব করে সরে দাঁড়ালেন। তিনি সব করলেন কিন্তু তিনি সামনে থাকলেন না, সরে দাঁড়ালেন। এবং এখানে কি বলছেন, বলছেন যে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, কি ভালোবাসে ঠাকুরকে, বলছে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন। দেখুন, একটা সত্যি কথা বলছি, স্বামী বিবেকানন্দকে দেখতে দুর্ধর্ষ ছিল, বিদেশে গিয়ে বিশাল নাম করে ফেললো, তার গানের গলা দারুণ ছিল, বাজাতে পারতো দারুণ, গুণের কোনো কমতি ছিল না, যে কেউ স্বামীজির সামনে এসে হাত জোর করে বসে। তার ঠাকুর মারা যাওয়ার 20 বছর পর সে যদি নিজের নামে একটা সংঘ বানিয়ে বসতো, কার কি আসে যেত? কিন্তু আসে যেত স্বামী বিবেকানন্দেরই একমাত্র আসে যেত, ওই নরেন্দ্রনাথ দত্তটার আসে যেত। স্বামী বিবেকানন্দ তো যেতই, দুজন একই, কিন্তু নরেন ছিল ঠাকুরের, স্বামী বিবেকানন্দটাও ঠাকুরের, কিন্তু স্বামী বিবেকানন্দটা অনেক বেশি ঠাকুরের সাথে সাথে জগতেরও, কিন্তু নরেন্দ্রনাথটা কিন্তু একদম ঠাকুরের নিজের হাতের মানে কাদামাটির তৈরির একটা ছেলে ছিল। সেই ছেলেটা যেন এই মুহূর্তে কথা বলছে, বলছে আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, বলছে আপনারা সংসারে, কারণ এই যে সমিতিটা গঠন হচ্ছে রামকৃষ্ণ মিশনের সমিতি, মনে রাখতে হবে এখানে যে শুধু সন্ন্যাসীরাই রয়েছেন তা কিন্তু নয়, ঠাকুরের গৃহী ভক্তরাও রয়েছেন ওখানে, একসাথে কিন্তু পথ চলা, কাঁধে কাঁধ মিলিয়ে রামকৃষ্ণ মিশন শুরু হয়েছিল। তো সেই জন্য বলছেন যে আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। স্বামীজি কিন্তু বলছেন না যে যার দেহাবসানের 20 বৎসরের মধ্যে প্রাচ্য পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও অদ্ভুত জীবনের প্রসার আমি করেছি, বললেন না। এই শিষ্য আমাদের এই মানে স্বামীজির থেকে শেখার, ভীষণ ভীষণ শেখার। স্বামীজি নিজেকে আড়াল করে কথা বলছেন, বলছেন যে যার মারা যাওয়ার পরে এই কাজগুলো হয়েছে, কিন্তু করেছে কে? সত্যি বলতে গেলে করেছে তো স্বামী বিবেকানন্দ। ছেলেটা না খেয়ে না দে ওই প্যাকিং বাক্সের মধ্যে শীতে এরকম করে বসে থেকে সে ঘুরেছে আমেরিকায়, সে শান্তিতে বসেনি, সে ঘুরেছে যে কি করে আমার ঠাকুরকে আমি চেনাতে পারবো। তাকে সবাই বাজে কথা বলেছে কিন্তু তাও সে ছাড়েনি। কিন্তু যখন দেখা যাচ্ছে তার নিজের লোকের মধ্যে বসেও সে কিন্তু ঠাকুরের কথা বলছে, সে বলছে না আমি করেছি, বলছে যেভাবে তার নাম হয়েছে, বলছে তারই নামে প্রতিষ্ঠিত হবে, এই সংঘ তারই নামে প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন। বলছে আমরা প্রভুর দাস, যে কেউ বলতে পারবে নাকি দাস মানে মনে হবে এটা আমি নগণ্য তার কাছে। তো দাস ঠিক ঠিক শিষ্যই বলতে পারে যে আমি তার দাস, দাসেরও দাস। ঈশ্বরের একটা কথা রয়েছে, আমি জানি না এই কথাটা কার ঠিক, তো বলছেন যে মানে ভগবান তার কোন এক ভক্তকে বলছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। মন দিয়ে শুনবেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাহার পরেও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। ভগবান বলছেন তার ভক্তর উদ্দেশ্যে যে যে করে আমার আশ, যে আমাকে ভালোবাসে, আমি কবু ছাড়ি না, আমি করি তার সর্বনাশ। বলছে যে আমাকে আমার কাছে এলো, আমি প্রথম তার সর্বনাশ করব। সর্বনাশ অর্থ কি? তার যা যা মন, তার মন যেখানে যেখানে রয়েছে সেই সবগুলোকে আমি কেড়ে নিতে থাকবো। দেখবো হয়তো আমার কিছুই নেই, একটা শুধু ছেলে রয়েছে, ছেলেটা মরে গেল, বলবো এ কি করলে প্রভু? বলছে না না আমি তোমার সর্বনাশ করলাম। কেমন করে? না তোমার মন ওখানে আটকে ছিল, আমি মনটাকে সরিয়ে নিলাম, তুমি বুঝলে না আমি তোমার কি উপকার করছি। তাই বলছে যে যে করে আমার আশ, আমাকে যে ভালোবাসে, প্রথম আমি করি তার সর্বনাশ। যেন দেখতে লাগে, আসলে সর্বনাশ করেন না ভগবান, সর্বনাশ করতে পারেন না। তারপর বলছেন তারপরেও যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। বলতে তারপরেও যে আমার পাশ ছাড়লো না, আমি তার সর্বনাশ করে দিলাম, তার একটা কিছুর উপর হয়তো মন ছিল সেটাকেও আমি নিয়ে নিলাম, আমি তখন তার দাসের দাস। মানে ঈশ্বর বলছেন আমি তার ভক্তের দাসের দাস হয়ে যায়, কিন্তু কখন? যখন ভক্ত ওই জায়গায় দাঁড়িয়ে যে সে যা খুশি হয়ে যাক আমি তোমার। তো স্বামী বিবেকানন্দ বলছেন আমরা প্রভুর দাস, আপনারা এ কার্যে সহায় হন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহীগণ এ প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবী কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল।
সঙ্গের নাম রাখা হইল রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। এক ঐতিহাসিক দিনের কথা আমরা পড়ছি। উহার উদ্দেশ্য প্রভৃতি আমরা উহার মুদ্রিত বিজ্ঞাপন হইতে উদ্ধৃত করিলাম। সবাই মিলে অ্যাকসেপ্ট করলেন এবং নাম রাখা ঠিক হলো রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন, যেটা এখন রামকৃষ্ণ মিশন আমরা জানি। এবার বিজ্ঞাপন কি দেয়া হয়েছিল, এটার উদ্দেশ্য কি হবে? মানবের হিতার্থ শ্রী শ্রী রামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদ হইয়াছে তাহার প্রচার এবং মানুষের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তৎবিষয়ে সাহায্য করা এই প্রচারের উদ্দেশ্য। বলছে মানুষের হিতার্থে, এটা এই সংগঠনের উদ্দেশ্য কি, মিশন কি? বলছে মানুষের হিতার্থে রামকৃষ্ণদেব যা যা তত্ত্ব বলেছেন এবং সেই তত্ত্বের কাজে তার জীবন যেভাবে কেটেছে সেটাকেই প্রচার করা, অন্য কিছু নয় কিন্তু রামকৃষ্ণ মিশনের কাজ। বলছে ঠাকুর যে তত্ত্ব বলেছেন এবং সেই তত্ত্বের পিছনে ঠাকুরের জীবন যেভাবে কেটেছে সেই তত্ত্বটাকে প্রচার করা এবং মানুষের দৈহিক মানসিক এবং পারমার্থিক উন্নতি কল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে। যে ঠাকুর যেভাবে সেই তত্ত্বটাকে এনেছেন, তার জীবনে ঠাকুর যেভাবে সেই তত্ত্ব কাটিয়েছেন, সাধারণ মানুষের দৈহিক ভালো, মানসিক ভালো বা পারমার্থিক উন্নতি, এই সমস্ত উন্নতির জন্য সেই তত্ত্বগুলো যেভাবে অ্যাপ্লাই করলে ভালো হতে পারে সেই বিষয়ে যত্ন করা, সেই বিষয়ে দেখা। জগতের যাবতীয় ধর্মমতকে, এবার ব্রত কি, রামকৃষ্ণ মিশনের ব্রত কি হবে? জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বী দিগের মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনায় এই প্রচারের ব্রত। বলছে এই প্রচারের ব্রতটা কি হবে? এই প্রচার করতে কি আর একটা সংগঠন তৈরি হয়ে যাবে যেটা রামকৃষ্ণ নাম নিয়ে গোড়ামো করবে? বলছেন না, বলছে সমস্ত যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মের রূপান্তর জ্ঞানে। বলছে যত ধর্মমত আছে, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, হোয়াট এভার, বলছে যে সমস্ত ধর্মমতকে একটা অক্ষয় সনাতন ধর্মের অংশ হিসাবে যে আমি চিন্তা করব এবং সেইটারই এই যে প্রচারটা করব তার ব্রত হবে। এবার কার্যপ্রণালী। ভারত মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রমজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে যেভাবে রূপে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। মানুষের সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য, এটা বোঝাই যাচ্ছে, এটা নিয়ে অতি ব্যাখ্যা করার কিছু নেই। বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ তৈরি করা এবং কাজটা কিভাবে? প্রথমে হলো এটা আমার উদ্দেশ্য এবং উদ্দেশ্যটার পিছনে আমার ব্রত কি, মানে আমার এটাই আমি করবো এবং তারপরে এই ব্রতটাকে কিভাবে আমি করবো সেটাই কার্যপ্রণালী। এবার সেই প্রথমেই আসছে বিদেশীয় কার্যবিভাগ। একদম রামকৃষ্ণ মিশন শুরুতেই কিন্তু বিদেশীয় কার্যবিভাগটাকে আলাদা করে নিয়েছিল। যে বিদেশীয় কার্যবিভাগটা কিভাবে হবে? ভারত বহির্ভূত প্রদেশ সমূহে ব্রতধারী প্রেরণ, তত্ত্বদেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং নতুন নতুন আশ্রম সংস্থাপন। খুব সুন্দর প্র্যাকটিক্যাল, একদম কি বলবো, অর্গানাইজেশনটাকে অর্গানাইজেশনের মতন করে করছেন। বলছেন না কিন্তু ঠাকুর যেদিনকে কাজ করে পাঠাবেন ওদেশে, যখন ঠাকুর আবির্ভূত হবেন তবে যদি কেউ হন তবে হবে, এরকম ভাবে বলছেন না, একদম প্র্যাকটিক্যাল ভাষায় বলছেন যে বিদেশে কিভাবে কাজ এগোতে হবে না, এদেশ থেকে সন্ন্যাসীদের ওদেশে পাঠাতে হবে এবং ওদেশে সন্ন্যাসীরা মানুষের মাঝে বেদান্ত তত্ত্বের কথা বলবে, ঠাকুরের কথা বলবে এবং সেখানে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি যে এই তাদের আশ্রমের সাথে, যা আশ্রম হবে তাদের সাথে ভারতের আশ্রমে যোগাযোগ থাকতে হবে। খুব প্র্যাকটিক্যাল বিষয় কিন্তু এগুলো। তত্ত্বদেশে স্থাপিত আশ্রম সকলের সহিত ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ও সহানুভূতি বর্ধন এবং তাদের মধ্যে ভাব বাড়াতে হবে, ভাব বিনিময়, এবং নতুন নতুন আরো আশ্রম বানাতে হবে। নতুন নতুন আশ্রম বানানোটা পাপ নয় কিন্তু। অনেকে বলে যে বাবা এরা তো প্রচুর আশ্রম বাড়িয়ে ফেলছে। না না, আশ্রম বাড়াতে হবে, কারণ যত আশ্রম বাড়ানো যায় তত বেশি মানুষ এই আধ্যাত্মিক কথা জানবে। যত আশ্রম বাড়বে সেই জায়গার মানুষ আরো আধ্যাত্মিক কথা জানবে। মানুষের মঙ্গলের জন্যই আশ্রম বাড়ানো, অন্য কোনো কারণে নয়। এবং ভারতবর্ষীয় কার্য কি হবে? ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণাভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসী দিকে শিক্ষার আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনসাধারণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন। ভারতবর্ষের কাজ কি হবে?
বলছে ভারতবর্ষের এটাই কাজ হবে, ভারতের বিভিন্ন নগরে নগরে যারা যারা ব্রহ্মচর্য সন্ন্যাস নিতে চায় তাদেরকে যথার্থ শিক্ষা দিতে হবে। তাদেরকে যে শিক্ষায় শিক্ষিত হলে তারা বিদেশে গিয়েও এই তত্ত্বের কথা বলতে পারে। তাদেরকে কি এবিসিডি শিক্ষা দেওয়ার কথা নয়, এই তত্ত্বটা শিক্ষা দেওয়ার কথা বলছেন, যে এই তত্ত্বটাকে শিক্ষা দিতে হবে। স্বামীজি স্বয়ং উক্ত সমিতির সাধারণ সভাপতি হইলেন। স্বামী ব্রহ্মানন্দ কলিকাতা কেন্দ্রের সভাপতি এবং স্বামী যোগানন্দ তাহার সহকারী হইলেন। বাবু নরেন্দ্রনাথ মিত্র অ্যাটর্নি মহাশয় ইহার সেক্রেটারি এবং ডাক্তার শশীভূষণ ঘোষ বাবু, শরৎচন্দ্র সরকার সহকারী সেক্রেটারি এবং শিষ্য শাস্ত্র পাঠক রূপে নির্বাচিত হলেন। সঙ্গে সঙ্গে এই নিয়মটিও বিধিবদ্ধ হইল যে প্রতি রবিবার 4টার পর বলরামবাবুর বাড়িতে সমিতির অধিবেশন হইবে। পূর্বোক্ত সভার পরে 3 বৎসর পর্যন্ত রামকৃষ্ণ মিশন সমিতির অধিবেশন প্রতি রবিবারে বলরাম বা বসু মহাশয়ের বাড়িতে হইয়াছিল। বলা বাহুল্য যে স্বামী যতদিন না পুনরায় বিলেত গমন করিয়াছিলেন ততদিন সুবিধা মতো সমিতির অধিবেশনে উপস্থিত থাকিয়া কখনো উপদেশ দানে, কখনো বা কিন্নর কণ্ঠে গান গাইয়া শ্রোতৃবর্গকে মোহিত করিতেন। এবং এটাও সাথে সাথে নিয়ম হয়েছিল যে একদিন সভা করলাম ছেড়ে দিলাম, এটা নয়, মানে সভাটা কন্টিনিউ যাতে হয়, এটাও কিন্তু একটা অর্গানাইজেশনাল বিষয়। যে একদিন একটা কাজ করলাম, বিশাল হয়তো কাজ হলো, মানে বিশাল প্রোগ্রাম করলাম, একদম কোটি কোটি টাকার প্রোগ্রাম করলাম, কলকাতা পোস্টারে ছেয়ে ফেললাম, কিন্তু তারপর কি হলো, লাভের লাভ যেটা হলো, তারপর কাজটা আর হলো না, তো মানুষ অ্যাকচুয়ালি ভুলেই গেল। তো স্বামীজি কি মানে কি প্র্যাকটিক্যাল বিষয় ভাবে কথা বলছেন, অর্গানাইজেশনেও স্বামীজি কি দুর্দান্ত, বলছেন যে না একদিন এই যে আমরা আলোচনা করে থেমে গেলাম এরকম করলে হবে না, প্রত্যেক রোববার বেলা 3টের পর এখানেই আমরা অধিবেশনে বসবো। তো বলরাম বাবুর বাড়িতে অধিবেশন হবে এবং বলছেন যে বলা বাহুল্য স্বামীজি যতদিন না পুনরায় বিলেত গেছিলেন ততদিন অধিবেশনে এসেছিলেন। যে স্বামীজি যতদিন না বিলেত গেছেন, স্বামীজি সে সভাটা যেহেতু ডেকেছে সে তো চাই পারতই যে আমার এত নামধাম হয়ে গেছে আমি আসবো না, ওরা আছে তো থাক না, স্বামীজি নিজে আসতেন, প্রত্যেক সে নিজের নিয়ম বানিয়েছে, সে নিজে আসতো এবং সভা পরিচালনা করতেন। সভাভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এবার আসল কথা হচ্ছে, সবাই তো চলে টলে গেল, এবার নিজেদের কথা হয়। সভাভঙ্গের পর সভ্যগণ চলিয়া গেলে যোগানন্দ স্বামীকে লক্ষ্য করিয়া স্বামীজি বলিতে লাগিলেন, এই রূপে কার্য তো আরম্ভ করা গেল, এখন দেখ ঠাকুরের ইচ্ছায় কত দূর হয়ে দাঁড়ায়। স্বামী যোগানন্দ, তোমার এসব বিদেশি ভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বাভাবিক। ঠাকুর বলেছেন কি না ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য, জোশো করে যদুবাবুর সাথে আলাপ করে নাও। এবার স্বামীজি কি করছে, সেটাকে অর্গানাইজেশনের রূপ দিচ্ছে। ন্যাচারালি গুরু ভাইয়ের মধ্যে ধাক্কা লাগছে। যোগানন্দজি বলছেন যে তোমার এসব বিদেশি ভাবে কার্য হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? সে কিন্তু মানতে পারছে না, স্বাভাবিক মানতে না পারা। সবাই যে কিছু বললেই মেনে নেবে স্বামীজি বলে তা তো নয়, কারণ একসাথেই তো বড় হয়ে ওঠে সবাই। স্বামীজি, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। তিনি সাধন ভজন ধ্যান ধারণা ও অন্যান্য উচ্চ উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবনে তা শিক্ষা দিতে হবে। অনন্ত মত অনন্ত পথ। সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি, ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমার জন্ম। কি সুন্দর কথা। স্বামীজি যোগানন্দজি বলছেন যে বিদেশি ভাবে কার্য হচ্ছে, ঠাকুরের কি উপদেশ এরকম ছিল? স্বামীজি বলছেন তুই জানলি কি করে ঠাকুরের ভাব এরকম নয়? ঠাকুর এটা বলেছেন এটা বলেননি এমন তো নয়। তার মানে যোগানন্দজিও যে ভাবে ভাবছেন সেটাও তারই ভাব, ঠাকুর যে তাকে বলে গেছেন তা কিন্তু নয়। স্বামীজি কেন বলছেন, বলছে অনন্ত ভাবময় ঠাকুর, বলছে অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? এই যে ঠাকুরের ভাব এটা নয় বা ঠাকুরের ভাব এটা, এই দুই তো গণ্ডি। তো যোগানন্দজি নিজে যেভাবে তার ঠাকুরকে বুঝেছেন সেইভাবেই কিন্তু স্বামীজিকে বললেন যে ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল?
স্বামীজি বলছেন যে অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা তোদের গণ্ডিতে বুঝি বদ্ধ করে রাখতে চাস? আমি এই গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। কি স্পিরিট! বলছে আমি তোদের এই সমস্ত গণ্ডি ভেঙে, মানে এই ম্যানম্যানে গণ্ডি ভেঙে, এটা করলে এটা হবে না, ওটা করলে সেটা হবে না, বলছে তার অনন্ত ভাব, তার অনন্ত পথ, তার একটা পথ নয়, বলছে আমি সব ভেঙে দিয়ে ঠাকুরকে পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। এই সভাতে কিন্তু স্বামীজি বলেননি আমি করব, এখন বলছেন। এখন নিজেদের মধ্যে কথা হচ্ছে কিনা এখন বলছেন। ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি, কিন্তু এইটা বোধহয় স্বামীজি শেষ অব্দিও ঠিক পেরে উঠলেন না। স্বামীজির পত্রাবলী থেকে জানা যায় রামকৃষ্ণানন্দজিকে বহুবার বলেছিলেন যে তোদের ওই ঘন্টা নাড়া এই সেই, মানে আজকেও মানে খারাপ পাবেন না, রামকৃষ্ণ মিশনে আজকে যে আরতিটা হয় দেখতে ভীষণ সুন্দর, ভীষণ সুখ স্মৃতিদায়ক, দারুণ আরতিটা হয়, কিন্তু স্বামীজি এইগুলো পছন্দ করতেন না। এবং এখানেও বলছেন যে ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি। পত্রাবলীতেও আপনারা দেখবেন যে স্বামীজি বারবার বলেছেন যে যত আড়ম্বর কমাবি তত ভালো। এত কিছু ঝালর ঝোলর, মানে অনেক অনেক এদিক ওদিক কমেন্ট আছে রামকৃষ্ণানন্দজিকে লেখা একটি চিঠিতে। স্বামীজি চাইতেন যত এইসব কমে, কিন্তু মানুষ তো ওটাই ভালোবাসে, মানুষ ঝালর দিয়ে একটু হাওয়া করতে ভালোবাসে, একটু শাক থেকে জল ছড়াবে, একটু পদ্ম ফুল দিয়ে আরতি করবে, মানুষ এগুলোকে ধরে। তো শেষ অব্দি তাই আর এইটা আর ওঠেনি। বলছেন ঠাকুর আমাকে তার পূজা পাঠ প্রবর্তন করতে কখনো উপদেশ দেননি, বলছে আমাকে শুধু ঠাকুরের পূজা কর, ঠাকুরের এই জুতোটা নিয়ে ওতে দিন রাত্রি ধূপ দে, এটা করতে বলেননি। বলেছে তার সাধন ভজন ধ্যান ধারণা ও উচ্চ ধর্মভাব সম্বন্ধে যে সকল উপদেশ দিয়ে গেছেন সেগুলি উপলব্ধি করে জীবকে শিক্ষা দিতে। স্বামীজি বলছেন ঠাকুর আমায় কাজ দিয়েছেন, কি কাজ না, তার যা যা উচ্চ ভাব সেই ভাবগুলোকে যথার্থভাবে নিজেকে উপলব্ধি করে তারপর জীবের মাঝখানে ওই উপলব্ধিগুলোকে ছড়িয়ে দিতে। ঠাকুরের কি উপলব্ধি না, ঈশ্বরলাভী জীবনের একমাত্র উদ্দেশ্য, বলছে এইটা উপলব্ধি করে জীবের মধ্যে ছড়িয়ে দেয়। অনন্ত মত অনন্ত পথ, সম্প্রদায়পূর্ণ জগতে আরেকটি নতুন সম্প্রদায় গঠিত করে যেতে আমার জন্ম হয়নি। স্বামীজি বলছেন যে এই গোটা জগতে বিভিন্ন সম্প্রদায় ছেয়ে গেছে, বলছে তার মধ্যে আমি আবার আর একটা নতুন রামকৃষ্ণ সম্প্রদায় গঠন করবো এই করতে আমার জন্ম হয়নি। প্রভুর পদতলে আশ্রয় পেয়ে আমরা ধন্য হয়েছি, বলছে তিনি আমাদের পদতলে আশ্রয় দিয়েছেন, আমি ধন্য। ত্রিজগতের লোককে তার ভাবসমূহ দিতেই আমাদের জন্ম, যে যে সমস্ত জগতের লোককে সে কি বলতো, সে কি করত, সেই ভাবটা দিতেই জন্ম। তার জুতো পুজো করার জন্য বা তার মূর্তি বানিয়ে সারাদিন ধরে ধরে 1 ঘন্টা ধরে পুজো করার জন্য আমার জন্ম নয়। স্বামীজি বলছেন যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন, এটাও একটা সুন্দর। যোগানন্দজি এই যে স্বামীজি যেভাবে কথা বলছেন যোগানন্দজি অ্যাকসেপ্ট করছেন। সে একটা প্রশ্ন তুলে দিয়েছিল যে ঠাকুরের উপদেশ এরকম এরকম কি ছিল, কিন্তু তারপর যখন স্বামীজি বলছেন যোগানন্দজি আপাতত অ্যাকসেপ্ট করছেন। যোগানন্দ স্বামী কথার প্রতিবাদ না করায় স্বামীজি আবার বলিতে লাগিলেন, প্রভুর দয়ার নিদর্শন ভুয়ো ভুয়ো জীবনে পেয়েছি, তিনি পেছনে দাঁড়িয়ে এসব কার্য করিয়ে নিচ্ছেন। যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতুম, যখন কৌপিন আটবার বস্ত্র ছিল না, যখন কপর্দক শূন্য হয়ে পৃথিবী ভ্রমণে কৃত সংকল্প, তখন ঠাকুরের দয়ায় সর্ব বিষয়ে সহায়তা পেয়েছি। আবার যখন এই বিবেকানন্দকে দর্শন করতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যে সম্মানের শতাংশের 1/1 পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় তখন সে সম্মানও অক্লেশে হজম করেছি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কার্য করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। সত্যি তো স্বামীজি টের পেয়েছেন, মানে সন্ন্যাসী না সারাক্ষণ সঙ্গে বসে থাকলে, সন্ন্যাসী সারাক্ষণ একটা আশ্রমে বসে থাকলে তার সেই ঈশ্বর নির্ভরতা টের পাওয়া যায় না। যখন সন্ন্যাসী একদম খালি হাতে আকাশের নিচে দাঁড়ায়, তাই তো স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীর গীতিতে লিখেছিলেন যে গৃহছাদ তব অনন্ত আকাশ, স্বয়ং তোমার সুবিস্তৃত ঘাস, দৈব বশে তুমি প্রাপ্ত যাহা হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও, হোক কুৎসিত কিংবা সরন্ধিত। এই ধরনের কবিতা লিখেছিলেন স্বামীজি। বলছে গৃহছাদ তব অনন্ত আকাশ, স্বয়ং তোমার সুবিস্তৃত ঘাস, বলছে যা হোক তোমার সেটাই, যে দৈব বশে তুমি প্রাপ্ত যাওয়া হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও। বলছে তোমার কাছে এক টুকরো বিচ্ছিরি রুটি আসুক, শক্ত রুটি, বা
দারুণ কিছু রান্না আসুক, বলছে তুমি সেই খাদ্যে পরিতৃপ্ত রও, বলছে এই সন্ন্যাসী। কিন্তু স্বামীজি বলছেন যে আমি যখন ক্ষুধায় কাতর হয়ে গাছতলায় পড়ে থাকতাম, যখন কৌপিন আটবার বস্ত্র ছিল না, আপনারা জানেন কিনা জানি না কৌপিন কিভাবে আটকায়, সেইটুকু বস্ত্র ছিল না। বলছে যখন কপরদক শূন্য হয়, মানে আমার হাতে কিছু নেই, অথচ আমি ভাবছি না এই পৃথিবীটা ঘুরবে, এমনি লোকে পারবে নাকি? কারণ স্বামী বিবেকানন্দ ভাবতে পেরেছিলেন কেন, করা তো পরের বিষয়, ভাবতে পেরেছিলেন কেন? তিনি জানতেন ঠাকুর আমার পিছনে আছেন, ঠাকুর সহায়। তো বলছে তখন ঠাকুরের দয়ায় সর্ব বিষয়ে সহায়তা পেয়েছি। বলছে যখন কিচ্ছু ছিল না তখন ঠাকুর আমাকে এভাবে সাহায্য করেছেন। বলছে আবার যখন এই বিবেকানন্দকেই দেখতে, বলছে যখন এই আমাকে দেখতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, বলছে আমাকে একটু দেখবে বলে মানুষ লাঠি খেয়েছে, যে সম্মানের শতাংশের একাংশ পেলে সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়, ঠাকুরের কৃপায় সে সম্মানও অক্লেশে হজম করেছি। স্বামীজি কি অদ্ভুত গুরু ভক্ত একটি ছেলে। স্বামীজি বলছেন যে সে সেই সম্মানও অক্লেশে হজম করেছি ঠাকুরের কৃপায়। আমি আমার সামনে দেখেছিলাম একটি ছেলেকে, তার সে দেখতে ভালো ছিল, খুব ভালো বাজাতে পারতো, গাইতে পারতো, কথা ভালো বলতে পারতো, মানে স্বামী বিবেকানন্দের যা যা গুণ ছিল তার 0.5%-এরও 0.1% কিছু একটা গুণ ছিল, তার ভালো গুণ ছিল। তাতেই তার এমন মাথা খারাপ হয়ে গেল, সে নিজেকে বিশাল গুরু ফুরু ভেবে বসে একদম মানে সে অনেক কিছু ভেবে বসে আলটিমেটলি সে একদম আধ্যাত্মিক পথ থেকে ছিটকে বেরিয়ে গেল। তো স্বামী বিবেকানন্দ সেখানে বলছে যে যাকে দেখতে শিকাগোর রাস্তায় লাঠালাঠি হয়েছে, যার জন্য লোকে পাগল হয়ে গেছে, বলছে যে সম্মানের 1% পেলে মানুষ উন্মাদ হয়ে যায়। আমি যে এই ছেলেটির কথা বলছি, স্বামীজি যা হয়েছিল তার 0.1%-ও সে পায়নি, তাতেই সে পাগল হয়ে ছিটকে বেরিয়ে গেছে। তার আর এখন আধ্যাত্মিকতা বিষয় নয়, সে সিরিয়াল টিরিয়াল করে বেড়াচ্ছে। তো বলছে সেই মানে সে হচ্ছে স্বামীজি বলছেন আমি এত সম্মান পেয়েছি সেটাও আমি হজম করে নিয়েছি, কেন না তার কৃপায়। বলছেন না আমি হজম করে নিয়েছি, যদি বলতেন আমি হজম করে নিয়েছি আসলে, তাহলে স্বামীজি সেটা স্বামী বিবেকানন্দ হতো না, সেও ছিটকেই যেত। যখনই স্বামীজি বলছেন যে তার কৃপায় অক্লেশে হজম করেছি, তখনই টের পাওয়া যায় যে তার জ্ঞানের গভীরতা কি, তার ভালোবাসার গভীরতা কি গুরুর প্রতি। প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়, যে প্রভুর ইচ্ছায় সর্বত্র বিজয়। এবার এদেশে কিছু কার্য করে যাব, তোরা সন্দেহ ছেড়ে আমার কার্যে সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। স্বামীজি গুরু ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছে, বলছে যে এবার এদেশে কিছু কাজ করে যাব, বিদেশে তো করেছি, তোরা সব সন্দেহ ছেড়ে আমাকে একটু সাহায্য কর, দেখবি তার ইচ্ছায় সব পূর্ণ হয়ে যাবে। বলছে তার ইচ্ছায়, স্বামীজির ইচ্ছায় নয়। বলছে না আমি করছি, আমাকে আমার কাজে সাহায্য কর, এটা কমেন্ট, আমি করছি আমার কাজে হেল্প কর, দেখবি সব হয়ে যাবে। না, স্বামীজি বলতেন দেখবি তার ইচ্ছায় সব হয়ে যাবে। স্বামী যোগানন্দ, তুমি যা ইচ্ছে করবে তাই হবে, আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী। ঠাকুর যে তোমার ভেতর দিয়ে এ সকল করছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি। তবু কি জানো মাঝে মধ্যে কেমন খটকা লাগে, ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখছি কিনা। তাই মনে হয় আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো, তাই তোমায় অন্যরূপ বলিও সাবধান করে দিই। যোগানন্দজিও কি সুন্দর, সেও কিন্তু স্বামীজিকে শ্রদ্ধা করে কথা বলছে। স্বামীজিকে তার এই উদ্দেশ্য নয় যে স্বামীজি এত বড় হয়েছে ঈর্ষা করে টেনে নামাবো, না, সে তার প্রশ্নটুকু বলছে এবং শ্রদ্ধা নিয়ে বলছে। বলছে যে তুমি যা ইচ্ছা করবে তাই হবে। বলছে আমরা তো চিরকালই তোমারই আজ্ঞানুবর্তী, আমরা তো চিরকাল তোমারই কথা শুনেছি। বলে ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এসব করছেন তা যেন বেশ দেখতে পাচ্ছি, কিন্তু তাও কি জানো মাঝে মধ্যে কেমন খটকা লাগে, কারণ ঠাকুরের কার্যপ্রণালী তো এরম ছিল না, তাই মনে হয় তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো। কি শ্রদ্ধা, মানে এই গুরু ভাইদের মধ্যে এই শ্রদ্ধাটা যদি না থাকে তাহলে কি হবে। আজকে যোগানন্দজি কি করতে পারতেন, প্রেমানন্দজির কাছে যেতে পারতেন, গিয়ে স্বামীজির নামে চারটি নিন্দা করতে পারতেন, ব্রহ্মানন্দজির কাছে যেতে পারতেন, চারটি নিন্দা করতে পারতেন, এবং সবাই মিলে গোল হয়ে বসে স্বামীজিকে চার্জ করতে পারতেন যে তুমি এইগুলো করছো, এইগুলো ঠিক নয়, এই ঠাকুর বলেছিলেন তো, এই তোমার কাজ, এই দুটো আলাদা। করতেই পারতেন, এই নোংরামোটা করলেন না। কারণ কি, এই শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা কিভাবে আসে, এই শ্রদ্ধা যত জ্ঞানের গভীরে যাওয়া যায়, যত আধ্যাত্মিকতার গভীরে যাওয়া যায়, তত এই শ্রদ্ধা বাড়ে। শুধু গুরুর প্রতি শ্রদ্ধা না, পারস্পরিক শ্রদ্ধা বাড়ে, পারস্পরিক ভালোবাসা বাড়ে। তাই যোগানন্দজি স্বামীজিকেই ডাইরেক্ট বলছেন, বলছেন পছন্দ হচ্ছে না কিন্তু বলছেন স্বামীজিকে
যে আমার ভয় হয় যে আমরা তার শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো, তাই তোমায় অন্যরূপ বলিও সাবধান করে দিই। এবার স্বামীজি বলছেন, কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়, ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নাই। স্বামী বিবেকানন্দ কি কি ভালোবাসে ঠাকুরকে, বলছে যে ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, বলছে ব্রহ্মজ্ঞানেরও যদি শেষ হয়ে থাকে প্রভুর অগম্য ভাবের ইয়ত্তা নেই। এক প্রকার বোধহয় ঠিকই বলেছে, আমাদের ব্রহ্মজ্ঞানও হয়তো সপ্তম ভূমি, তারপরেও অনেক কিছু রয়েছে, সে যাওয়া যায় না। বলছে ব্রহ্মজ্ঞানেরও যদি ইয়ত্তা হয়, শেষ হয়, প্রভুর অগম্য ভাবের মানে প্রভুর এত রকমের ভাব, তার ইয়ত্তা হয় না, তার শেষ হয় না। মানে একজন শিষ্য আসলে যখন তার গুরুর সম্পর্কে কথা বলতে বসে না, এই কথাগুলো আসবেই, উপায় নেই। মানে এই কথাগুলো অতিশয়োক্তি আমি বলবো না, একজন শিষ্যের জায়গা থেকে সে ঠিক বলছে। বলছে ব্রহ্মজ্ঞানে যদিও বা শেষ থাকে, আমার ঠাকুরের যে ভাবের কত দিক তার কোনো শেষ নেই। তিনি অনন্ত ভাবময়, তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে, তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এরূপ করাচ্ছেন, তা আমি কি করবো বল। স্বামীজি বুঝতে পারছেন যে শুধু তাকে দিয়েই যে কাজগুলো হচ্ছে, এটাতে হয়তো বা অন্যদের খারাপ লাগতে পারে, কারণ যে বড় হয় সে এক হয়, সে যে বড় হচ্ছে সে একদম অহংকারে টলমল হয়ে সবাইকে কমেন্ট করছে, সে এক ধরনের বড়। আর এক ধরনের বড় হয়ে স্বামীজির মতন যে টের পায় সাথে সাথে, নিজে বড় হওয়ার সাথে সাথে, যে যারা হয়তো অতটাও বড় হতে পারছে না, যারা হয়তো অতটাও লাইমলাইটে আসতে পারছে না, তাদেরও হয়তো কোথাও একটু কষ্ট হচ্ছে। তাই স্বামীজি বলছেন যে আরে তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে, কিন্তু তিনি তার না ইচ্ছা করে আমাকে দিয়ে করাচ্ছে, তা আমি কি করব বল। কিরকম ছেলে মানুষের মতন দুই বাচ্চার কথা হচ্ছে যেন, বলছে তিনি করাতেই পারেন তো করছেন না, আমি কি করব বল। তিনি তার গুরু ভাইয়ের কাছে ছোট হচ্ছেন, তিনি তার গুরু ভাইয়ের কাছে নেমে বসছেন এবং বলছেন যে না তুই আমি একই, সবই তো এক, তিনি আমায় দিয়ে একটু করাচ্ছেন, আমি কি করব। এই বলিয়া স্বামীজি কার্যান্তরে অন্যত্র চলিয়া গেলেন। স্বামী যোগানন্দ শিষ্যকে বলিতে লাগিলেন, আহা নরেনের বিশ্বাসের কথা শুনলি, বলে কিনা ঠাকুরের কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরু ভক্তি, আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো তো ধন্য হতো। এই স্বামী যোগানন্দ, এই শ্রদ্ধার কথাটাই আবার ফিরছি। স্বামীজির কি শ্রদ্ধা তার গুরু ভাইদের প্রতি, কি ভালোবাসা, সে অত বড় তাও সে নেমে বলছেন যে না ঠাকুর তো চাইলেই পারেন, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, কি করবি বল। আর স্বামী যোগানন্দজি, তারপর স্বামীজি চলে গেছেন, এই নয় যে যোগানন্দজি স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে প্রশংসা করছেন। যোগানন্দজি স্বামীজি উঠে যাওয়ার পর শিষ্যকে বলছেন যে দেখছিস কি গুরু ভক্তি, এর যদি 1% পেতাম তো ধন্য হয়ে যেতাম। কিন্তু যোগানন্দজির কি কম গুরু ভক্তি নয় তো, সেও তো বিশাল ভক্ত ছিল, সাধে কি যোগানন্দ নাম নাম হয়েছিল নাকি। তো এই শ্রদ্ধা, এই পারস্পরিক শ্রদ্ধা, এই ভালোবাসা ছিল ঠাকুরের নিজের ছেলে মেয়েদের উপর, এবং স্বামীজির ঠাকুরের উপর কি ভালোবাসা ছিল। প্রত্যেকটা কথায় স্বামীজি বলছেন যে যদি তার ইচ্ছা হয়, বলছে আমি সব সম্মান হজম করেছি তার ইচ্ছায়, আমাকে আমি যখন খেতে পাইনি তখনও তিনি দাঁড়িয়েছিলেন, সেও তার ইচ্ছা। বলছে কিন্তু তিনি কোনো সময় আমাকে ফেলে যাননি। স্বামীজি বলছেন অনন্ত ভাবময় ঠাকুর, বলছেন ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়, ঠাকুরের অগম্য ভাবের ইয়ত্তা হয় না। অগম্য মানে এমন জায়গা সেখানে যাওয়া যাচ্ছে না, সেই অগম্য ভাবের ইয়ত্তা হয় না। এই আজকে এই অব্দি থাক, আজকে আর বেশি গিয়ে লাভ নেই, কারণ এক ব্রহ্মবিজ্ঞানী অসাধারণ শিষ্য তার অবতার গুরুর সম্পর্কে যা কথা বলে দিলেন, এরপর আর বেশি কথা হয় না। আজকে খুব সুন্দর একটা আখ্যান পেলাম আমরা স্বামীজির রামকৃষ্ণ মিশন তৈরি জন্য সভা, যেখানে শুধু সন্ন্যাসীরা নয়, গৃহী এবং সন্ন্যাসী কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলা শুরু, যে রামকৃষ্ণ মিশন আজকে এত বড় হয়েছে, যেখানে সবাই চলে যাওয়ার পরে ঠাকুরের সম্পর্কে স্বামীজির দুর্ধর্ষ দুর্ধর্ষ কথা, স্বামীজির ভিতরে হৃদয়ের ভিতরে ঠাকুরকে নিয়ে অ্যাকচুয়ালি সে কি ভাবে, তার যেন কিছুটা বেরিয়ে আসা, মানে দুধ চলকে কখনো মাটিতে পড়ে যায় না, এই ভিতরের যেটা সেটা ভিতরে, এটা যেন কিছুটা চলকে মাটিতে পড়লো, সেটুকু আমরা দেখতে পেলাম। যেটুকু দুধ চলকে বাটি থেকে যেটুকু দুধ চলকে মাটিতে পড়ে, ওইটুকু দুধই তো আমরা দেখি বাবা দুধটা পড়ে গেল, এই যেটুকু বেরিয়েছে সেটুকু চলকে পড়েছে। এবং স্বামীজি কথাবার্তা বলে কিন্তু তাড়াতাড়ি সরে গেলেন অন্যত্র, থাকলেন না ওখানে, কারণ স্বামীজি জানেন যে তিনি যদি আর থাকেন, আরো হয়তো এমন কিছু কথা বেরিয়ে যাবে যেই কথাগুলো স্বামীজি চান না বেরোক,
কারণ এই সম্পর্ক বড় পবিত্র। একটা সুন্দর কথা আছে যে তাহাই ব্যক্তিগত, যাহা যাহা ব্যক্তিগত তাহা পবিত্র। তো স্বামীজি তাড়াতাড়ি সরে গেলেন। যোগানন্দজি স্বামীজির গুরু ভাই, তাকে প্রশ্ন করলো, ক্রস করলো ঠাকুরকে নিয়ে, কিন্তু শ্রদ্ধা নিয়ে করলো, তাকে টেনে নামানোর জন্য নয়। এও শিক্ষার শ্রদ্ধা, যে যে ঠাকুর তো অন্যরকম বলেছিলেন, তার মনে প্রশ্ন উঠছে কিন্তু সে শ্রদ্ধা করে কথা বলছে। স্বামীজিও তাকে বললেন, এবং সে তারপর বলছে যে সে স্বামীজি সরে যাওয়ার পর যে দেখেছিস কি ভক্তি, এত ভক্তির 1% থাকলে ধন্য হয়ে যেতাম। তা আজকে এই অবধি থাক। আজকে আধ ঘন্টা দেরি করে শুরু করেছি, অত্যন্ত দুঃখিত, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এরকম আর ভবিষ্যতে হয়তো হবে না। পরের দিন রবিবার, আজকে তো বৃহস্পতিবার, হয়তো পরের দিন রবিবার সন্ধ্যে 8:30 থেকে, আগে 8টা থেকে হতো, এখন 8:30 থেকে আমরা আলোচনা করব। স্বামী শিশু সংবাদের সপ্তম বল্লী শেষ হয়নি, এই সপ্তম বল্লী আরো কিছুটা রয়েছে। পরের দিনই সপ্তম বল্লীর কন্টিনিউশন হবে। এবং আপনারা কি কি কমেন্ট করেছেন আমি খুব একটা এখন লাইভে দেখতে পাচ্ছি না, আমি পরে দেখে তার উত্তর দেব। এবং কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরের লাইভে আমি যতটা বুঝেছি বা আমার যতটা সাধ্য তা অনুযায়ী উত্তর দেওয়ার। নমস্কার।